সবাই তোমরা ভালো আছো তো? আচ্ছা, আজকে আমরা প্রথম যে আমার ক্লাসটা শুরু করব, দশম শ্রেণীর গণিত আমরা একটু দেখব। তার মধ্যে আমরা আজকে পরিমিতির লম্ব বৃত্তাকার শঙ্কু বা ইংরেজিতে রাইট সার্কুলার কোন বলতে পারি, এর সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, এর যে ফর্মুলাগুলো সেগুলো একটু দেখব এবং এই সংক্রান্ত কিছু অঙ্ক করার চেষ্টা করব। প্রথম কথা, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু কাকে বলে? আচ্ছা, তোমরা শিবের হাতে ডমরু দেখেছো? ডমরু কেমন দেখতে হয়? এইরকম দেখতে হয় না, এইরকম। ডমরু এইরকম দেখতে হয় না, তাই তো? এই ডমরুকে তোমরা যদি এই এখান দিয়ে কেটে দাও, তাহলে এই অংশটা পড়ে থাকবে, এরকম একটা অংশ পড়ে থাকবে। এটাই শঙ্কু, বা এই নিচেরটাও শঙ্কু বলতে পারো তোমরা। বরের টোপর এরকম দেখতে না, শঙ্কু। শঙ্কু দু রকমের হতে পারে। এর ভেতরটা যদি ফাঁপা থাকে তাহলে সেটা ফাঁপা শঙ্কু, আর কিছু বড় না থাকলে সেটা নিরেট শঙ্কু, মানে ভরাট পুরোটাই। মানে এরকম ফাঁকা নেই, এই জায়গাটা পুরোটা ভরাট। এটা যেমন একটা জিনিস, তেমনি দেখো, তোমরা যদি একটা সমকোণী ত্রিভুজকে, এই দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ এবিসি, যার বি কোণটা সমকোণ, এই সমকোণী ত্রিভুজকে এই এবিটাকে অক্ষ ধরে যদি ত্রিভুজটাকে ঘুরিয়ে দাও, তাহলে এইরকম একটা বক্রতল তৈরি হবে। এইরকম একটা বক্রতল তৈরি হবে। এই তলটা কিন্তু বক্রতল। কেমন দেখতে তোমাদের দেখাই। এই দেখো, একটা অর্ধবৃত্ত আছে, এই ঘুরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছ? এই অর্ধবৃত্তটাকে ঘুরিয়ে দিয়েছি, এই একটা বক্রতল তৈরি হয়েছে, তাই না? আর নিচে একটা বৃত্ত তৈরি হয়েছে, এই বৃত্তর উপর এটা দাঁড়িয়ে আছে, এই বৃত্তাকার ভূমি, আর এই তলটা কি? এই তলটা একটা বক্রতল। এবার দেখো, এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু কেন বলা হচ্ছে? শঙ্কুটা যদি একটু হেলে থাকতো, ধরো এইরকম আছে, একটুখানি হেলে আছে, তাহলে এটা তার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে তুমি যদি লম্ব অঙ্কন করো, এটা শঙ্কুটার বাইরে পড়ছে। কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যেটা হয়, আমি যদি শীর্ষ থেকে লম্ব অঙ্কন করি, সেটা ঠিক ভূমির কেন্দ্রে গিয়ে সেই লম্বটা পড়ে। এটাই লম্ব বৃত্তাকার শঙ্কু। অর্থাৎ এই ভূমির ওপর শঙ্কুটা লম্বভাবে দণ্ডায়মান। এবার প্রশ্ন হচ্ছে, তল কটা? বলতে পারবে তল কটা? দেখো, এর দুটো তল। এইটা হচ্ছে একটা বক্রতল, এটা শঙ্কু যদি ভাবি আমরা, এটা একটা বক্রতল, এই তলটা একটা বক্রতল, আর এই যে তলটা নিচের যে বৃত্তাকার তলটা, এটা একটা সমতল। তাহলে এর দুটো তল, একটা বক্র, এই একটা বক্রতল দেখতে পাচ্ছ, আর এই একটা হচ্ছে সমতল। এই যে তলটা হচ্ছে বক্রতল, এই তলটা উপরের তলটা, আর এই নিচের তলটা হচ্ছে ভূমির তল, বা এটা বৃত্তাকার সমতল। এবার তোমরা তো বুঝতেই পারছো যে এই সমতলটার ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার, যেটা সবাই আমরা জানি, এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখন সমস্যা হচ্ছে, এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা কি? এখন দেখো, আমার কাছে একটা অর্ধবৃত্ত আছে, এই অর্ধবৃত্তটাকে তার তার কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, ও বিন্দুটা হচ্ছে তার কেন্দ্র। এই কেন্দ্রটাকে ঠিক রেখে আমরা যদি এই দুটো ব্যাসার্ধ বরাবর এটাকে ভাঁজ করে দিই, তাহলে তো আমরা বক্রতলটা পেয়ে যাচ্ছি, শঙ্কু।
এটা খুলে দিলে আবার কি দেখতে পাচ্ছি, এটা একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছ এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এই অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ, সেটা তো শঙ্কুর এই উচ্চতাটা, যেটা আমরা এল দিয়ে বলেছি, তাই না? তাহলে এটা যদি আমরা খুলে দিই, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের এল। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে এল লিখছি, এটা হচ্ছে এল। এটা যদি পুরো বৃত্ত হতো তাহলে এর ক্ষেত্রফলটা কি হতো, পাই এল স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এখানে আর ইকুয়াল টু এল, তাহলে পাই এল স্কোয়ার হতো পুরো বৃত্তটার ক্ষেত্রফল। কিন্তু এটা তো অর্ধবৃত্ত, তাহলে সেটা হয়ে যাবে কত, পাই এল স্কোয়ার বাই 2। তাহলে এটার ক্ষেত্রফল কত না, পাই এল স্কোয়ার বাই 2। আবার দেখো, তোমরা যখন এটা বেঁকিয়ে দিচ্ছ তখন কিন্তু শঙ্কুর তুমি ভূমিটা পেয়ে যাচ্ছ, একটা বৃত্তাকার ভূমি পাচ্ছ। খুলে দিলে সেটা কিন্তু এই অর্ধবৃত্তের হাফ, যে পুরো বৃত্তের যে পরিসীমাটা হয়, এখানে 2 পাই এল, এখান থেকে এইটুকু তাহলে কত হবে, 2 পাই এল বাই 2, 2 পাই এল বাই 2, 2 কেটে গেল, পাই এল। তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে পাই এল। আবার লিখে দিই, তোমরা বুঝতে পারবে আরো ভালোভাবে। এখান থেকে এইটুকু পাই এল, এটাকে তুমি যদি ভাঁজ করো, এই পাই এলটাই কিন্তু হয়ে যাচ্ছে এই ভূমির পরিধি। এই ভূমির ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, তাহলে পরিধি কত, 2 পাই আর। তাহলে 2 পাই আর ইকুয়াল টু নিশ্চয়ই পাই এল। কি সবাই বুঝতে পারছো তো? এটা খুললে কত, এটা খুললে এইটুকু পাই এল, এটা ভাঁজ করলে কত, এই যে ভূমির পরিধি হয়ে যাচ্ছে এটা 2 পাই আর। তাহলে 2 পাই আর ইকুয়াল টু নিশ্চয়ই পাই এল। মূল জায়গায় চলে আসি। আমার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত ছিল, পাই এল স্কোয়ার বাই 2। আর এখান থেকে আমরা পেলাম কত না, 2 পাই আর ইকুয়াল টু পাই এল। তাহলে দেখো আর ইকুয়াল টু কত হচ্ছে, দেখো আর ইকুয়াল টু পাই এল বাই 2 পাই, এটা কেটে গেল, তাহলে এল বাই 2। ঠিক তো? এবার এই ফর্মুলা চলে আসো। তাহলে পাই এল স্কোয়ার বাই 2, তার মানে আমি লিখি পাই, এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে লিখছি, এল বাই 2 ইন্টু এল লিখতে পারো, কারণ এল 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 স্কোয়ার, তলায় 2 আছে, উপরে একটা পাই আছে। এখন পাই এল বাই 2 মানে কত, আর ইকুয়াল টু এল বাই 2, আর এখান থেকে এল চলে এলো, এল। তাহলে এই যে পাই আর এল এলো, পাই আর এলটা কি, পাই আর এলটা তো এই পুরো অর্ধবৃত্তটার ক্ষেত্রফল, যেটা ভাঁজ করলে হয়ে যাচ্ছে শঙ্কুর বক্রতল। সুতরাং শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর এল। বোঝা গেল কিনা? আর যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল ভাবি, তাহলে এই পাই আর এল এর সঙ্গে যোগ করে দেব তার ভূমির তলের ক্ষেত্রফলটা। ভূমিটা একটা সমতল, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই আর কমন নাও, তাহলে এল প্লাস আর। এটা একক থাকবে, বর্গ একক। তোমরা জানো ক্ষেত্রফলের একক মানে বর্গ দূরত্বের একক, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ মিলিমিটার, মানে যা দূরত্বের একক তার বর্গ একক হচ্ছে ক্ষেত্রফলের একক। সবাই এটা আমরা জানি।
তাহলে মোটামুটিভাবে বোঝা গেল যে শঙ্কুর সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল কিভাবে আসছে, আবার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা কিভাবে আসছে তার সূত্রটাও আমরা দেখলাম, পাই আর এল প্লাস আর। শঙ্কুর বক্রতল হলো কি করে, পাই আর এল। আরো একটা জিনিস জানলাম যে একটা সমকোণী ত্রিভুজকে যদি আমরা এই এবিটাকে অক্ষ রেখে ঘুরিয়ে দিই তাহলে সেটা একটা যে তল তৈরি করছে, যে যে কঠিন বস্তু যেটা তৈরি হচ্ছে এই ত্রিভুজটাকে ঘুরিয়ে, সেটাই একটা শঙ্কু। শঙ্কুর দু রকমের উচ্চতা থাকে, একটা এমনি উচ্চতা h আর একটা তির্যক উচ্চতা l, ভূমিতলের ব্যাসার্ধ আর এইগুলো তার, এটা হচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার হচ্ছে তার আয়তন। শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার h। ঠিক আছে? আর আয়তনের একক তো জানো, ঘন দূরত্বের একক, ঘন মিটার, ঘন মিলিমিটার, ঘন সেন্টিমিটার, যাই হবে না কেন সেটা ঘন দূরত্বের একক। তাহলে মোটামুটি ভাবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, এগুলো আমরা শিখলাম। শঙ্কু কাকে বলে সেটাও শিখলাম। এবার তোমাদের বই থেকে কয়েকটা অঙ্ক আমি আলোচনা করব, কয়েকটা অঙ্ক তোমাদের বাড়িতে করতে বলব। প্রথম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর অঙ্ক, কোষে দেখি 16 প্রশ্নমালার 5 নম্বর অঙ্ক। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আয়তন মানে ভি লিখছি আমি, দেওয়া আছে 100 পাই ঘন সেমি। এবং উচ্চতা 12 সেমি হলে, উচ্চতাকে h লিখছি, দেওয়া আছে 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। এল আমাকে বার করতে হবে। আবার বলি, আমাদের হাতে 3টে সূত্র আছে, একটা আয়তন বের করার সূত্র, একটা বক্রতলের সূত্র, একটা সমগ্রতলের সূত্র। এখন বিষয়টা হলো আয়তনটা দেওয়া আছে 100 পাই ঘন সেমি। তোমরা আয়তনের সূত্রটা, আচ্ছা সূত্রগুলো আমরা একটু পাশে লিখে রাখি, কোনো অসুবিধা নেই। ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা আমাদের বক্রতল, তাকে আমরা এস বলছি, পাই আর এল। সমগ্রতল তাকে যদি আমরা এ বলি, তোমরা দেখতেই পেলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তাহলে পাই আর যদি কমন নিই, এল প্লাস আর, এই হলো আমার জিনিস। তাহলে এইখানে আমাদের এখানে দেওয়া আছে আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা দেওয়া আছে 12 সেমি। প্রশ্নটা ছিল তির্যক উচ্চতাটা কত, এই ছিল প্রশ্ন। এখন যখনই আমরা সমাধান করতে যাব তখন এই যে আয়তনটা দেওয়া আছে সাথে সাথে আমাদের আয়তনের সূত্রটা মাথায় আসবে। তার মানে আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু 100 পাই ঘন সেমি, আর লিখছি না এককটা, এখান থেকে আমরা বলতে পারি ভি মানে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই, বা দেখো এখানে এইচ এর মান দেওয়া আছে 12 সেমি, এখানে বসিয়ে দাও 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান 100 পাই, তাহলে আর স্কোয়ার, আচ্ছা এখানে কেটে দাও,
3 4 12, তাহলে এখানে 4 পাই থাকছে, আর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই বাই 4 পাই, পাই পাই কেটে গেল 25, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25। স্বাভাবিকভাবেই আর ইকুয়াল টু রুট 25। এখানে আমরা প্লাস মাইনাস নিচ্ছি না, কারণ আরটা তো কোনো জিনিসের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। এখানে কি কারণে তুমি প্লাস মাইনাস নিচ্ছ না, কেন আর স্কোয়ার ইকুয়াল টু 25 থাকলে আর ইকুয়াল টু সবসময় কিন্তু রুট ওভার প্লাস মাইনাস 25 হবে, মানে প্লাস মাইনাস রুট ওভার 25 হবে। আমরা কেন প্লাস মাইনাসটা নিচ্ছি না, যেহেতু আরটা একটা দৈর্ঘ্য, সুতরাং গ্রেটার দেন 0 সবসময়। তাহলে আর এর মান কত হলো, 5 হলো। এবার প্রশ্নটা দাঁড়ালো, এইচ হচ্ছে 12, আর এলো আমার 5 সেমি, তাহলে এল এর মান কত, তির্যক উচ্চতার মান কত? তোমরা দেখেছো যে তির্যক উচ্চতা এল, এমনি উচ্চতা এইচ এবং আর ভূমির ব্যাসার্ধ, এই তিনটে মিলে একটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়। সুতরাং সমকোণী ত্রিভুজের আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে লিখবে আমরা জানি, আমি আর লিখছি না ওইসব। তাহলে এল স্কোয়ার আর স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, এটার মানে 12 স্কোয়ার, বুঝতেই পারছো। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 169, এই সরি 144, তাহলে এটা এলো কত, এল স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে এখানে এল ইকুয়াল টু এলো রুট ওভার 169। একই যুক্তি, যেহেতু এলটা একটা দৈর্ঘ্য সুতরাং গ্রেটার দেন 0, সেই কারণে আমরা এখানে প্লাস মাইনাস নিচ্ছি না, শুধু প্লাসটা নিচ্ছি। তাহলে এল ইকুয়াল টু উত্তর চলে এলো 13 সেন্টিমিটার। এটাই হলো অঙ্কটা। তাহলে এখানে আয়তন দেওয়া ছিল, উচ্চতা দেওয়া ছিল, তির্যক উচ্চতা বের করতে বলেছিল। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম আয়তনের সূত্র থেকে, তারপরে এই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে। এই হয়ে গেল একটা অঙ্ক। কি সবাই বুঝতে পেরেছো তো? কমপ্লিট হয়েছে। অঙ্ক তোমাদের দিয়ে দেব, আমি শিখিয়ে দেব। আচ্ছা, একটা অঙ্ক তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে, আমি অঙ্কটা বলছি, একটু লিখে নেবে তোমরা সবাই। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। 4 বর্গমিটার জায়গা লাগে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। হ্যাঁ, 11 জন আছে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে লাগে জায়গা, 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করে। ঠিক এই 11 জন লোকই থাকবে, তার জন্য যে তাঁবুটা তৈরি হবে তার উচ্চতা নির্ণয় করতে বলেছে। এটা তোমাদের বইয়ের 227 পৃষ্ঠার 10 নম্বরের অঙ্ক। তাহলে প্রত্যেকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য জায়গা কত লাগে, 4 × 11। তাহলে এই হলো আমার ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর প্রত্যেকের জন্য 20 ঘনমিটার করে বাতাস লাগে, তাহলে মোট 11 জনের জন্য 20 × 11 এত ঘনমিটার বাতাস লাগে। এই হলো আমার আয়তন। তাহলে এই দুটোর সাহায্যে এখান থেকে পাই আর স্কোয়ার পেয়ে গেলে মানে আর পেয়ে যাবে, আর এখান থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই সূত্র ফেলে তুমি এইচ এর মান পেয়ে যাবে। তাহলে আর এর মান এখান থেকে পেয়ে গেছো, বসিয়ে দেবে, তাহলে সরাসরি এইচ এর মান পেয়ে যাবে। এই অঙ্কটা একটু তোমরা বাড়িতে করবে, করে অবশ্যই আমাকে জানাবে অঙ্কটা করতে পারছো কি পারছো না। ঠিক আছে, আমরা আবার পরের দিনকে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই অবধি। বাড়িতে ভালো করে সবাই পড়াশোনা করবে।